রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। করুণ আর্তনাদ। ৩৮ দিনের অসম লড়াইয়ে ইরান এমন এক রণকৌশল প্রদর্শন করেছে যা দেখে বিশ্বের সামরিক বিশ্লেষকদের আক্কেল গুরুম হওয়ার জোগাড়। পরাশক্তি হিসেবে পরিচিত আমেরিকা যখন ভেবেছিল তারা নিমিষেই ইরানকে ঘুরিয়ে দেবে, তখন বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এই যুদ্ধে ইরান কেবল একটি দেশ হিসেবে নয়, বরং এক অপরাজেয় নায়কের মূর্তিতে আবির্ভূত হয়েছে, যার বুদ্ধিমত্তার কাছে কুল কিনারা পাচ্ছে না পেন্টাগন। ইরান সম্মুখ সমরে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গর্বের ধন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর আর টমাহক ক্রুজ মিসাইলগুলো এখন কেবল সংখ্যাতত্ত্বের পাতায় বন্দী। ইরান তার সস্তা ড্রোন আর নিখুঁত নিশানার মিসাইল দিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে ব্যতিব্যস্ত রেখেছে যে ওয়াশিংটনকে এখন হারির খবর দিতে হচ্ছে। মাত্র ৩৮ দিনে ১২০০ প্যাট্রিয়ট আর ১০০০ টমাহক খরচ করে মার্কিন ভান্ডার এখন খালি হওয়ার দিকে। ইরানের ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে মার্কিন রণতরী আর ঘাঁটির দিকে ধেয়ে গেছে, তখন সেই সস্তা ড্রোন ঠেকাতে লাখ লাখ ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পেন্টাগন এখন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এই যুদ্ধের ময়দানে ইরান প্রমাণ করেছে যে কেবল আধুনিক প্রযুক্তিতে আকাশ কুসুম কল্পনা করলেই যুদ্ধ জেতা যায় না। তার জন্য চাই অদম্য সাহস আর কৌশলী পরিকল্পনা। মার্কিন সেনারা যখন $৫.৬ বিলিয়ন গোলা বারুদ খরচ করে ভেবেছে তারা বিজয়ী, ইরান তখন ছায়াযুদ্ধের কৌশলে তাদের নাজেহাল করে ছেড়েছে। পেন্টাগন যে ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া বা চীনের মতো পরাশক্তির জন্য তুলে রেখেছিল, পারস্যের এই বীরদের ঠেকাতেই সেগুলো সব জলবৎ তরলং হয়ে গেছে। ১১০০টি JASSM-ER ক্ষেপণাস্ত্রের অপচয় প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে মার্কিনীদের জন্য ছেলে খেলার মতো সহজ নয়। যেখানে প্রতিদিন $1 বিলিয়ন খরচ করে আমেরিকা এখন দেউলিয়া হওয়ার পথে, সেখানে ইরান অত্যন্ত শান্ত মাথায় তাদের তুরুপের তাসগুলো খেলছে। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন তিনকে তাল করা দম্ভ থেকে সরে এসে কংগ্রেসের কাছে হাত পাচ্ছে। সিনেটের সশস্ত্র সেবা কমিটির প্রধান জ্যাক রিড যখন এই ঘাটতি পূরণে বছরের পর বছর সময়ের কথা বলছেন, তখন তেহরানের ঘরে বইছে বিজয়ের হাওয়া। ইরান কেবল নিজের ভূমি রক্ষা করেনি, বরং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ভারসাম্যের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউরোপ ও এশিয়া থেকে অস্ত্র সরিয়ে এনেও যখন ইরানের অগ্রযাত্রা রোখা যাচ্ছে না, তখন বোঝাই যায় যে পারস্যের এই বীরেরা কতটা শক্ত ইটের জবাব পাটকেলে দিতে জানে। এই পরিস্থিতি নিয়ে জ্যাক রিড গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখন যে গতিতে অস্ত্র ব্যবহার ও উৎপাদন হচ্ছে তাতে ঘাটতি পূরণ করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই কারণে পেন্টাগন অতিরিক্ত অর্থের জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছে। তবে প্রশ্ন উঠছে, মার্কিন প্রতিরক্ষা শিল্প এত দ্রুত এই বিপুল পরিমাণ দামি অস্ত্র তৈরি করতে পারবে কিনা। এই যুদ্ধ আরেকটি বড় দুর্বলতাও সামনে এনে দিয়েছে। দেখা যাচ্ছে তুলনামূলক সস্তা ড্রোন বা সাধারণ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদ্ধতি দীর্ঘমেয়াদে টেকসই নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ মার্ক এফ ক্যানসিয়ান সতর্ক করে বলেছেন, যুদ্ধ শুরুর আগেই অনেক গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ কম ছিল, আর এখন তা আরও বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যখন দিন দিন আরও বিস্ফোরক রূপ নিচ্ছে, ঠিক তখনই আকাশে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। ড্রোন, যুদ্ধবিমান আর মিসাইলের এক ভয়ঙ্কর সংঘর্ষ। ইরান দাবি করেছে তাদের আকাশসীমার গভীরে একটি বহুমূল্যের মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, ইস্পাহান প্রদেশের আকাশে একটি MQ-1 ড্রোন ধ্বংস করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের দাবি এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নজরদারি মিশনের অংশ, যা তাদের উন্নত সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। শুধু ড্রোন নয়, ইরান আরও বড় দাবি তুলছে। তাদের মতে সাম্প্রতিক সংঘর্ষে তারা একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর কাছে এবং দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে সংঘটিত হামলা। ইরানি কর্মকর্তারা একে বলছেন একটি টার্নিং পয়েন্ট, একটি কালো দিন যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ শক্তিকে বড় ধাক্কা দেওয়া হয়েছে। একই সময় ইসরায়েলও থেমেনি। তারা তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঘোষণা দিয়েছে। লক্ষ্যবস্তু ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র গবেষণা কেন্দ্র এবং ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণাগার। ইসরায়েলের দাবি এসব স্থাপনা ইরানের উন্নত অস্ত্র তৈরির মূল কেন্দ্র, যদিও এসব হামলার স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও পাওয়া যায়নি। এই সংঘর্ষে আকাশ যেন হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র। ড্রোন, ফাইটার জেট, ফ্লেয়ার সব মিলিয়ে এক উচ্চ ঝুঁকির লড়াই চলছে।
এরই মধ্যে তাসনিম নিউজ এজেন্সি নতুন দাবি তুলেছে। তারা বলছে একটি মার্কিন বা ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত হতে পারে। তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে ধ্বংসাবশেষ, যেখানে একটি ইঞ্জিনের এক্সহাস্ট অংশ দেখা যায়। বিশ্লেষকদের মতে এটি F-16 বা F-35 হতে পারে, তবে F-16 হওয়ার সম্ভাবনাই বেশি। আরও জানা গেছে তেহরান সহ বিভিন্ন শহরের আকাশে একাধিক যুদ্ধ বিমান উঠতে দেখা গেছে এবং ইরানি প্রতিরক্ষা ইউনিট সেগুলোর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে। কিছু বিমান পালানোর চেষ্টা করতে ফ্লেয়ার ছুড়েছে, তবে এসব দাবি এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের ঘটনা সামনে এসেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে হরমুজ প্রণালীর কাছে একটি A-10 ওয়ারথগ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। একই সময়ে আরেকটি বড় ঘটনা ঘটে। একটি F-15E স্ট্রাইক ঈগল ইরানের আকাশে ভূপাতিত হয়। অনুযায়ী ওয়াশিংটনের একতরফা যুদ্ধবিরতি কোনো কূটনৈতিক অগ্রগতির ফল নয়, বরং যুদ্ধ পরিচালনায় মৌলিক ব্যর্থতার প্রতিফলন। সূত্রটি দাবি করে সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরীণ দুর্বলতা স্পষ্ট করেছে, যেখানে সিদ্ধান্ত গ্রহণে বিভাজন এবং অপারেশনাল অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। তেহরানের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে একটি স্পষ্ট অসামঞ্জস্য তৈরি হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য এবং বাস্তব সামরিক সক্ষমতার মধ্যে ফাঁক বাড়ছে, যা যুদ্ধ পরিচালনায় বিভ্রান্তি সৃষ্টি করছে। সূত্রটি আরও জানায় দুই পক্ষ এখনও যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে একমত হতে পারছে না। ফলে এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী সমাধান নয়, বরং সময় নেওয়ার কৌশল হিসেবে দেখা হচ্ছে। ইরান এই পরিস্থিতিকে কৌশলগত বিরতি হিসেবে বিবেচনা করছে এবং সম্ভাব্য নতুন সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতারক পরিস্থিতি মোকাবেলায় তারা সামরিক ও কৌশলগত সক্ষমতা জোরদার করছে। একই সঙ্গে প্রতিরোধ ফ্রন্টগুলোর সমন্বয় এবং যৌথ অপারেশন কাঠামো গড়ে তোলার ফলে প্রতিপক্ষের জন্য সংঘর্ষের খরচ অনেক বেড়ে গেছে বলে দাবি করা হয়। ইসরায়েলের উত্তরাঞ্চলকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বিপুল সেনা ও অর্থ ব্যয় প্রয়োজন হতে পারে। পাশাপাশি যুদ্ধের অর্থনৈতিক চাপ এবং জ্বালানি বাজারে অস্থিরতার ঝুঁকিও বাড়ছে। সূত্রটি আরও উল্লেখ করে ইরানের অভ্যন্তরীণ ঐক্য প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতিকে তারা শেষ নয়, বরং একটি অন্তর্বর্তী ধাপ হিসেবে দেখছে। প্রায় 3 কোটি ইরানের সামরিক নিবন্ধনকে প্রতীকী নয়, বরং দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে তুলে ধরা হয়েছে। ইরানের ইয়াদ প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের সময় আবাসিক এলাকায় পতিত একটি মার্কিন বাংকার বাস্টার বোমা সফলভাবে নিষ্ক্রিয় ও অপসারণ করা হয়েছে। প্রদেশটির রাজনৈতিক নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপ গভর্নর শুক্রবার এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় শহর ইয়াদে একটি বসত বাড়িতে আঘাত হানা বোমাটি প্রায় 13 মিটার গভীরে মাটির নিচে চাপা পড়েছিল। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। কর্মকর্তা ইসমাইল দেহেস্তানি জানান, বোমাটি শনাক্ত করার পর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ইউনিট এবং প্রাদেশিক পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। বিশেষজ্ঞ দল অত্যন্ত সতর্কতার সঙ্গে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে ধাপে ধাপে বোমাটি নিষ্ক্রিয় করে। তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন করা হয়েছে যাতে কোনো ধরনের বিস্ফোরণ বা প্রাণহানি না ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অবিস্ফোরিত বোমাটি ছিল GBU-39 ধরনের একটি বাংকার বাস্টার, যা সাধারণত শক্তিশালী লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। এত গভীরে প্রবেশ করার পরও বোমাটি বিস্ফোরিত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে প্রশিক্ষিত বিশেষজ্ঞদের দক্ষতায় তা সফলভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেহেস্তানি আরও জানান, নিষ্ক্রিয় করার পর বোমাটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে এবং এলাকাটি সম্পূর্ণভাবে নিরাপদ ঘোষণা করা হয়েছে। তিনি স্থানীয় জনগণকে ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এদিকে যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি এ তথ্য জানিয়েছে।
আরাকচির পাকিস্তান সফরকালে ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ইসলামাবাদ সফরের সময় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। আজ ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি নিজেও মন্ত্রীর সঙ্গে পাকিস্তানে পৌঁছেছেন এবং সেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এসব আলোচনার মূল লক্ষ্য হচ্ছে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতামূলক উদ্যোগকে এগিয়ে নেওয়া। তিনি বলেন, ইরানের অবস্থান ও পর্যবেক্ষণ পাকিস্তানের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে, তবে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার উদ্যোগ নেই। এর আগে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা তেহরান অকারণ আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা পারস্য উপসাগর ও অধিকৃত অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়। প্রায় 40 দিন ব্যাপী এই সংঘাতে 100 দফা পাল্টা হামলার মাধ্যমে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কথা ইরানি সূত্রগুলো জানিয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার ভিত্তিতে ইসলামাবাদে আলোচনা শুরু হয়। ওই আলোচনায় ইরান একটি 10 দফা প্রস্তাব দেয়, যেখানে মার্কিন সেনা প্রত্যাহার এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পায়। তবে 11 ও 12 এপ্রিল টানা 21 ঘণ্টার আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি। ইরানি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে গভীর অবিশ্বাসের কথা তুলে ধরেন। ইরান স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যতে যুদ্ধবিরতি নিয়ে কোনো নতুন আলোচনা শুরু হলে প্রথমে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে। তেহরানের মতে এই অবরোধ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে এবং আস্থার সংকট আরও বাড়িয়ে তুলছে। ফলে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতা সত্ত্বেও কূটনৈতিক অগ্রগতি অনিশ্চিত রয়ে গেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা এখনও ঝুঁকির মুখে রয়েছে। ডায়ালিসিসের সরঞ্জাম বহনকারী একটি জাহাজ অবৈধভাবে আটক করার মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরান। ইরানের জাতিসংঘ মিশন শুক্রবার এক বিবৃতিতে ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, তোস্কা নামের ওই জাহাজটি 19 এপ্রিল ওমান সাগরে মার্কিন বাহিনীর আক্রমণ ও অবৈধভাবে জব্দের শিকার হয় এবং এর নাবিকদের জিম্মি করা হয়। ইরানের দাবি, জাহাজটিতে জরুরি ডায়ালিসিস সরঞ্জাম ও চিকিৎসা উপকরণ বহন করা হচ্ছিল, যা অসংখ্য রোগীর জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তারা বলেছে, এটি আগ্রাসনের নিষেধাজ্ঞা, মানবাধিকার এবং জীবনের অধিকারের সরাসরি অবমাননা। ইরান আরও অভিযোগ করে, এই পদক্ষেপ শুধু একটি জাহাজ জব্দের ঘটনা নয়, বরং বেসামরিক মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তারা সতর্ক করে বলে, এমন কর্মকাণ্ড নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করে এবং দুর্বল ও অসুস্থ রোগীদের জীবনকে বিপদের মুখে ফেলে। এই ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানায় তেহরান। এ বিষয়ে ইরান ইতোমধ্যে অ্যান্তনিও গুতেরেসের কাছে এবং জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। তবে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক সাংবাদিকদের জানান, জাহাজটিতে ঠিক কী ছিল সে সম্পর্কে সংস্থাটির কাছে নির্দিষ্ট তথ্য নেই। তিনি আরও বলেন, জাতিসংঘ উভয় পক্ষ ইরান ও যুক্তরাষ্ট্র দ্বারা প্রণালীতে জাহাজ জব্দের ধারাবাহিক ঘটনায় উদ্বিগ্ন। দুজারিক উল্লেখ করেন, হরমুজ প্রণালীর অব্যাহত বন্ধ পরিস্থিতি শুধু ইরান নয়, উপসাগরীয় অন্যান্য দেশের উপরও মানবিক প্রভাব ফেলছে। এই কারণে জাতিসংঘ দ্রুত প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং মানবিক সহায়তা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকতে পারে। সিরিয়ার রাষ্ট্রপতি সিরিয়ার ভূখণ্ড সহ সকল ইসরায়েলি হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইসরায়েলের সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তিতে ফিরে যেতে হবে। গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনে ইউরোপীয় ইউনিয়নের একটি অনানুষ্ঠানিক বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে
আহ্বান জানাচ্ছি, আমাদের ভূমি ও ভূখণ্ডে চলমান সব ধরনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের দায়িত্ব পালন করতে এবং 1974 সালের চুক্তির সমাধানে ফিরে যেতে। এই চুক্তিটি মূলত 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তি নামে পরিচিত, যা সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে গৃহীত হয়েছিল। আল সারা আরও বলেন, সিরিয়ার স্থিতিশীলতা কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, ইউরোপের নিরাপত্তার সঙ্গেও গভীরভাবে জড়িত। বর্তমান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দামেস্ক ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমরা জানি ইউরোপের যেমন সিরিয়াকে প্রয়োজন, তেমনি সিরিয়ারও ইউরোপকে প্রয়োজন। বৈশ্বিক নিরাপত্তা এবং সরবরাহ চেইন নিশ্চিত করতে এটি অনিবার্য। তার মতে, ইউরোপ যদি সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়, তবে তা স্বাভাবিকভাবেই সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের হামলা বন্ধ করতে সহায়তা করবে এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের অবসান ঘটাবে। F-15E-তে দুইজন ক্রু সদস্য ছিলেন, তার দুজনই ইজেক্ট করতে সক্ষম হন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু অন্যজন এখনো নিখোঁজ। তাকে খুঁজতে চলছে জোর তল্লাশি। অন্যদিকে A-10 বিমানটির একমাত্র পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। উদ্ধার অভিযানে বাধা না দিতে তারা ইরানি পরিকল্পিত কিছু হামলা স্থগিত করে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রথমে দাবি করেছিল তারা একটি F-35 ভূপাতিত করেছে। এমনকি তারা ঘোষণা দেয় যে কেউ মার্কিন সেনাকে খুঁজে পাবে তাকে পুরস্কৃত করা হবে। এটি এই যুদ্ধের প্রথম নিশ্চিত ঘটনা যেখানে ইরানের আঘাতে একটি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে। হোয়াইট হাউসও বিষয়টি স্বীকার করেছে। প্রেস সেক্রেটারি জানিয়েছেন, প্রেসিডেন্টকে পুরো পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। F-15E স্ট্রাইক ঈগল বোয়িং নির্মিত এই যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী অস্ত্র। এটি গভীর আঘাত হানতে এবং আকাশে লড়াই চালাতে সক্ষম। তবে এই ঘটনার পর বড় প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি আকাশে আধিপত্য ধরে রাখতে পারছে? কারণ এর আগেও 3টি F-15E বিমানে ফ্রেন্ডলি ফায়ারে হারানোর খবর ছিল। আর এখন নতুন করে ক্ষতি, নতুন করে ঝুঁকি। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রী বারবার দাবি করেছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কার্যত জয়ী। তারা বলছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা যেন ভিন্ন গল্প বলছে। কারণ আকাশে এখনো লড়ছে ইরান, এখনো প্রতিরোধ করছে, এখনো তারা দেখাচ্ছে তাদের আকাশ এত সহজে দখল করা যাবে না। ওয়াশিংটনের আকাশে এখন যুদ্ধের মেঘের চেয়েও ঘনীভূত ধোঁয়াশা। ইরান সংঘাতের প্রকৃত ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে উঠে আসছে গুরুতর অভিযোগ। প্রশাসন যেন কোনো ঢাক গুড়গুড় নীতি নিয়ে এগোচ্ছে, যেখানে তথ্যের স্বচ্ছতা তলানিতে। একদিকে সিজফায়ার বা যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে রণক্ষেত্রে প্রাণহানি ও আহত হওয়ার সংখ্যা নিয়ে লুকোচুরি, সব মিলিয়ে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে হোয়াইট হাউস। পেন্টাগনের তথ্যে অসামঞ্জস্যতা যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির সময় নিহতের সংখ্যা ছিল 385, যা পরে বেড়ে 428 হয়েছিল। কিন্তু হঠাৎ করে কোনো ব্যাখ্যা ছাড়াই 15 জন আহতের নাম তালিকা থেকে মুছে ফেলা হলো। সংখ্যাটা নেমে এলো 413-তে, এরপর আবার 411। এই যে সংখ্যার ক্রমাগত হেরফের, তা সাধারণ মানুষের কাছে আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছু নয়। কর্মকর্তারা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না, বরং দায়সারা উত্তর দিচ্ছেন। মনে হচ্ছে প্রশাসন যুদ্ধের ভয়াবহতাকে সাধারণ মানুষের কাছে ধামা চাপা দেওয়ার এক পরিকল্পিত ছক কষছে। কেবল সংখ্যা নয়, যুদ্ধের প্রকৃত চিত্রটি আড়াল করার অভিযোগ উঠছে। USS জেরাল্ড আর ফোর্ড জাহাজের অগ্নিকাণ্ডে 200-র বেশি নাবিক আহত হলেও সেই তথ্য সরকারি খাতায় নেই। এছাড়া USS আব্রাহাম জাহাজের ঘটনার তথ্য চেপে যাওয়া হয়েছে। সমালোচকদের মতে প্রশাসন একটি নিয়ন্ত্রিত আখ্যান তৈরি করছে, যা প্রকৃত মানবিক ক্ষয়ক্ষতির চিত্রকে লেজে গোবরে করে ফেলেছে। এই অস্বচ্ছতা কেবল রাজনৈতিক বিতর্কই বাড়াচ্ছে না, বরং প্রশাসনের প্রতি জনগণের আস্থাকেও তলানিতে নামিয়ে এনেছে। শুধু হতাহতের সংখ্যাই নয়, বড় ধরনের সংকটে পড়েছে মার্কিন সামরিক অস্ত্র ভাণ্ডারও। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরান অভিযানে মার্কিন বাহিনীর প্রেসিশন স্ট্রাইক মিসাইলের 45%, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড মিসাইলের অর্ধেকই শেষ হয়ে গেছে। এটি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, ভবিষ্যতে চীনের মতো বড় কোনো প্রতিপক্ষের মোকাবিলায় আমেরিকার জন্য সাপে নেউলে সম্পর্কের মতো বিপদ ডেকে আনতে পারে।
ইরাকের পথে। মজার ব্যাপার হলো এই পিছু হটা কোনো বিজয় উল্লাস নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র এতদিন দাবি করে আসছিল তারা আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিন্তু এই ঘটনাই দেখাচ্ছে ইরান এখনো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এর আগে এই যুদ্ধে আরো 3টি F-15E বিমান হারানোর খবর এসেছে, যদিও সেগুলো ফ্রেন্ডলি ফায়ারের কারণে। এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। একদিকে নিখোঁজ পাইলটের খোঁজে মরিয়া যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। আকাশে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা, মাটিতে জমছে অনিশ্চয়তা। এই যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটি সম্মান, ক্ষমতা আর টিকে থাকার এক ভয়ঙ্কর পরীক্ষা। আর সেই পরীক্ষার প্রতিটি মুহূর্ত যেন নতুন করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। একের পর এক মৃত্যু, নিখোঁজ আর ছায়ার মতো ভেসে ওঠা প্রশ্ন, একে কেবল কাকতালীয় নাকি আরো গভীর কোনো অন্ধকার খেলা? ডোনাল্ড ট্রাম্প নিজেই নড়ে চড়ে বসেছেন। যুক্তরাষ্ট্রের 10 থেকে 12 জন শীর্ষ বিজ্ঞানীর রহস্যময় মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই বিজ্ঞানীরা ছিলেন সেই সব গোপন প্রকল্পের অংশ যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও মহাকাশ প্রযুক্তির সবচেয়ে সংবেদনশীল তথ্য লুকিয়ে আছে। ট্রাম্প সাংবাদিকদের সামনে এসে বললেন তিনি মাত্রই একটি গুরুত্বপূর্ণ বৈঠক থেকে বের হয়েছেন। তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট, এটা বেশ গুরুতর বিষয়। আর সেই মুহূর্তেই যেন আরো ঘন হয়ে ওঠে রহস্যের কুয়াশা। 2023 সাল থেকে শুরু, একে একে হারিয়ে যেতে থাকেন যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষকরা। কেউ নিখোঁজ, কেউ গুলিবিদ্ধ, কারণ মৃত্যু ঘিরে নেই কোনো ব্যাখ্যা। আর সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত প্যাটার্ন, যা এখন কাঁপিয়ে দিচ্ছে পুরো আমেরিকাকে। প্রথমে আসেন স্টিফেন গার্সিয়া। 48 বছর বয়সে এই বিজ্ঞানী কাজ করতেন কানসাস সিটির ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসে, যেখানে তৈরি হয় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের বড় অংশের অপরমাণু উপাদান। 2025 সালের অগাস্টে নিজের বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যান তিনি। ফোন, মানিব্যাগ, চাবি সবকিছু রয়ে গেছে, শুধু নেই মানুষটি, আর নেই তার হ্যান্ড কার্ড। তারপর আসে আরো অদ্ভুত এক ঘটনা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসলার, তিনি ছিলেন এয়ারফোর্স রিসার্চ ল্যাবের সাবেক কমান্ডার। 2026 সালের ফেব্রুয়ারিতে তিনিও নিখোঁজ। তার স্ত্রী জরুরি নম্বরে ফোন করে জানান স্বামী নিজেই আত্মগোপনের পরিকল্পনা করেছিল। কেন, কার ভয়ে? লস আলামোস, যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রথম পারমাণবিক বোমা, সেই ল্যাবের সাবেক কর্মী অ্যানহোসি চাভেজ এবং পারমাণবিক সহকারী মেলিসা কেসিয়াস দুজনই 2025 সালে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যান, আর ফেরেননি। সঙ্গে নেননি কোনো ব্যক্তিগত জিনিস। মহাকাশ গবেষণার হৃদয়স্থল নাসার জেট প্রপালশন ল্যাব, সেখানকার পরিচালক মনিকা জাসিন্টোরেসা 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ে বেরিয়ে নিখোঁজ। যেন পাহাড়ের নীরবতা তাকে গিলে ফেলেছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে আরো কয়েকজনের। ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড, মাইকেল হিক্স, কোনো অপরাধের চিহ্ন নেই মৃত্যুর কারণে, যেন নীরব মৃত্যু। MITর প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনো লুরেইলো নিজ বাড়িতে গুলিবিদ্ধ। ক্যালটেকের জ্যোতি পদার্থ বিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার নিজ বারান্দায় গুলিতে নিহত। আরও এক নাম জেসন থমাস, ক্যান্সার গবেষক। নিখোঁজ থাকার পর তার মরদেহ পাওয়া যায় এক হ্রদে। সবশেষে উঠে আসে নতুন এক নাম, অ্যামি এসকোভিস, মাত্র 34 বছর বয়স। অ্যান্টিগ্রাভিটি প্রযুক্তি নিয়ে কাজ করছিল। নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে তার দেহ। মৃত্যুর আগে এক পডকাস্টে বলেছিলেন তার জীবন ঝুঁকিতে। এসব নাম, এসব গল্প একটি অদৃশ্য সুতোয় বাঁধা কি? অনলাইনে ছড়িয়ে পড়েছে নানা তত্ত্ব। কেউ বলছেন বিদেশি গুপ্তচর বৃত্তি, কেউ বলছেন সরকারের গোপন প্রকল্প ঢাকতেই এসব নীরব নির্মূল। আবার কেউ টেনে আনছেন UFO গবেষণার গোপনতা। FBI এর সাবেক কর্মকর্তা ক্রিস সুয়েকার সতর্ক করেছেন সব ঘটনায় সন্দেহজনক। এরা এমন বিজ্ঞানী যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তবুও এখন পর্যন্ত কোনো নিশ্চিত যোগসূত্র খুঁজে পায়নি কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্নটা রয়ে গেছে, একটা দুইটা নয়, 10-এর বেশি বিজ্ঞানী একই সময়ে একই ছায়া। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে, আর পর্দার আড়ালে চলতে থাকা ঘটনাবলী বলছে পরিস্থিতি যে কোনো মুহূর্তে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালীতে ইরানকে চাপে রাখতে ব্যস্ত, তখন তেহরান গোপনে তাদের বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র শক্তিকে পুনর্গঠিত করে রীতিমতো চমক দেখিয়েছে।
ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধূলিসাৎ হয়েছে ওয়াশিংটনের এমন দাবি এখন আকাশ কুসুম কল্পনা বলেই মনে হচ্ছে। মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ যখন বুক চিতিয়ে বলেছিলেন যে যৌথ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভস্মীভূত হয়েছে, তখন তা ছিল অনেকটা হাড়ির খবর না জেনেই তড়িঘড়ি করা ঘোষণা। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের প্রায় 60 থেকে 70% অক্ষত রয়েছে। মাটির গভীরে তৈরি তাদের তথাকথিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলোর মূল দর্শনই হল প্রথম আঘাত হজম করে ক্ষেপণাস্ত্র ঘুরে বেরিয়ে আসা এবং পুনরায় পাল্টা আক্রমণ চালানো। আর ইরান ঠিক সেই কাজটি করছে। যুদ্ধের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া এই অস্ত্র ভান্ডার এখন তেহরানের হাতে তুরুপের তাস। এদিকে হরমুজ প্রণালীতে চলছে সাপে নেউলে লড়াই। একদিকে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে ইরান কর্তৃক প্রণালী বন্ধের হুমকি। এই পরিস্থিতি যেন ইট মারলে পাটকেল খেতে হয় প্রবাদকে নতুন করে জীবন্ত করে তুলেছে। ইরানি বন্দরে পণ্য চলাচলে বাধার জবাবে তেহরান স্পষ্ট করে দিয়েছে, যদি অবরোধ না তোলা হয় তবে এই জলপথের চাবিকাঠি তারাই নিয়ন্ত্রণ করবে। সম্প্রতি ভারতীয় পতাকাবাহী জাহাজ ও তেল ট্যাঙ্কারের হামলার ঘটনা সেই উত্তপ্ত বারুদের স্তূপে যেন নতুন করে আগুন জ্বেলে দিয়েছে। ওয়াশিংটন একদিকে আলোচনার টেবিল সাজাচ্ছে, অন্যদিকে পরিস্থিতির অবনতির প্রস্তুতি হিসেবে ট্রাম্প 18 এপ্রিল হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন। বিশ্লেষকদের শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।